দেখো, আমরা আমরা রেলের বিভিন্ন পরীক্ষায় যে অনুপাত সমানুপাত থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নল চৌবাচ্চা, এটা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তাহলে আজকের টপিক হচ্ছে নল চৌবাচ্চা থেকে যে কোশ্চেনগুলো এসছে রেলওয়ের বিভিন্ন এক্সামে, সেই কোশ্চেনগুলো এখন আলোচনা আমরা করব। যেমন প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আনা আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের মেথড কিন্তু আলাদা আলাদা। দেখা যাক, বলছে দুটি নল এ আর বি কোনো ট্যাঙ্ক যথাক্রমে 6 এবং 8 মিনিটে ভর্তি করতে পারে। তাহলে আমি বলছি ধরো ধরো এটা হচ্ছে এ ট্যাঙ্ক আর এটা হচ্ছে বি ট্যাঙ্ক। এ ট্যাঙ্ক কি করছে, এ ট্যাঙ্ক 6 মিনিটে ভর্তি করছে এবং বি ট্যাঙ্ক 8 মিনিটে ভর্তি করছে। তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে ট্যাঙ্কটা কতটা জল গ্রহণ করতে পারে বা ট্যাঙ্কে জলের ক্যাপাসিটি কতটা, এটা আমাকে জানতে হবে। তার জন্য আমাদের কি বক্তব্য, আমরা জানি এই যে 6 আর 8 এদের যদি আমি এলসিএম নিই সেটা হবে 24। তাহলে এই 24টাই হচ্ছে আমাদের টোটাল ইউনিট, অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে টোটাল ট্যাঙ্কের মধ্যে টোটাল ট্যাঙ্কটা কিন্তু 24 ইউনিট জলকে ধরে রাখতে পারে বা তার মধ্যে 24 ইউনিট জল কিন্তু ধরে। তাহলে যদি 24 এলসিএম হয় তাহলে এই ধারে এর এফিসিয়েন্সি কত হবে, 24কে তুমি 6 দিয়ে ভাগ করো, 4 6 24, এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত, 3 8 24 মানে 3। এফিসিয়েন্সি মানে কি, মানে এ 1 ঘন্টায় 4 ইউনিট জল ভর্তি করতে পারবে, সরি 1 মিনিটে 4 ইউনিট ভর্তি করবে, এবং বি 1 মিনিটে 3 ইউনিটকে ভর্তি করবে। এত পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখি পরে বলা হচ্ছে যদি নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর চালু করা হচ্ছে। এর মানে কি, এর মানে এটা বলতে চাইছে যে যখন এ নলটা যখন আচ্ছা শুরু করছে কি যথাক্রমে, মানে এ নলটা প্রথমে খুললো তখন কিন্তু বি নলটা অফ থাকবে, আবার তারপরে বি নলটা খুলবে, তারপরে আবার বি নল অফ থাকবে। দেখো, মানে এ নল চালু আছে, বি নলটা অফ আছে, তারপরের মিনিটে বি নলটা খুলবে, এ নলটা চালু করবে, ঠিক আছে, অফ করবে। এইবার দেখো, তাহলে এই বিষয়টা তোমাদের বুঝতে হবে, এটাকে আমি বলে থাকি অল্টারনেটিভ মেথড। মানে অল্টারনেটিভলি আমরা এ আর বি যে নল দুটো আছে সেগুলোকে আমরা কাজ করাবো, ঠিক আছে। দেখো, তাহলে আমি বলছি প্রথম মিনিটে, এবার এখানে দুটো জিনিস তোমাদের অ্যাপ্লাই বা মনে রাখতে হবে কি, এ আর বি এর অড আর ইভেন পজিশনে কে কে আছে। এ কোন পজিশনে আছে, এ আছে অড পজিশনে, তোমাদের মনে রাখতে হবে এ আছে অড পজিশনে এবং বি আছে ইভেন পজিশনে। আমি এটা করছি যাতে তোমরা বুঝতে পারো, পরীক্ষার সময় এত কিছু করার দরকার নেই। এ আছে অড পজিশনে এবং বি আছে ইভেন পজিশন, সিম্পল ব্যাপার। এইবার দেখো পজিশনগুলো কেন বললাম, দেখো কেন, কারণ দেখো প্রথমে এ আছে, তারপরের বার কে আসবে, বি করব, তারপরের বার কে আসবে, আবার এ আসবে, তারপরের বার কে আসবে, আবার বি কে চালু করব। তাহলে দেখো এর যে পজিশনগুলো যদি আমি এইভাবে যদি চলে যাই, আর একটা করছি তাহলে বুঝতে পারবে, তারপরে এ আবার তারপরে বি, তাহলে এইভাবে কিন্তু নলগুলোকে আমি খুলছি। প্রথমে এটাকে খুলবো, তারপরে বিটাকে, তারপরে আবার এটাকে খুলবো, তারপরে আবার বি কে খুলবো। তাহলে তুমি যদি লক্ষ্য করো, দেখো এর যে পজিশন 1 3 5, মানে এ কোন পজিশনগুলোতে আছে, এ কিন্তু অড পজিশনগুলোতে আছে, এবং বি দেখো ইভেন পজিশনগুলোতে কিন্তু বি কিন্তু রয়েছে। বোঝা গেছে কি বললাম, বি কোন পজিশনগুলো রয়েছে, বি কিন্তু রয়েছে ইভেন পজিশনগুলোতে রয়েছে। কেন এটা বললাম সেটা এর পরে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এ আর বি, তাহলে আমি এটা বলতে পারি প্রথম মিনিটে কাজ কে করবে এ এবং দ্বিতীয় মিনিটে কাজ কে করবে বি। তাহলে প্রথম মিনিট আর দ্বিতীয় মিনিট মানে অ্যাকচুয়ালি কত মিনিট হলো, 2 মিনিট। তাহলে আমি বলতে পারি এ আর বি টোটাল যদি 2 মিনিট কাজ করে, তাহলে প্রথম মিনিটে এ করবে 4 ইউনিট কাজ করে ফেলবে এবং 2 নম্বর মিনিটে বি 3 ইউনিট কাজ করে ফেলবে। তাহলে এ আর বি টোটাল 2 মিনিটে কতটা কাজ করছে, 4 আর 3 টোটাল তুমি বলতে পারছো যে এ আর বি টোটাল 7 ইউনিট কাজ কিন্তু করছে। ভালো করে বোঝো, এ আর বি টোটাল 7 ইউনিট কাজ কিন্তু করছে 2 মিনিটে। বলো বোঝা গেছে? এবার 7-এর সাথে এমন কিছু গুণ করো যেন সেটা 24 হয় বা 24-এর কাছাকাছি যায়। আমি জানি 7-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 7-এর সঙ্গে 3 গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ কি না 21 ইউনিট।
তাহলে তুমি যেহেতু এখানে 3 গুণ করেছো, তার মানে এখানেও তোমাকে 3 গুণ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 6 মিনিট। এইবার একটু ভালো করে বোঝো, এই যে 6 মিনিট, তুমি জানো 6টা কি? 6টা হচ্ছে ইভেন নাম্বার। মানে এই 6 মিনিটে যে কাজটা করেছে, 6 মিনিট সময় যে কাজটা করেছে, কে কাজ শেষ করেছে এই সময়? বি কিন্তু কাজটাকে শেষ করেছে। কেন বললাম? কারণ 6 হচ্ছে ইভেন নাম্বার, আর আমি বললাম বি যেহেতু ইভেন পজিশনে আছে, তাহলে অবশ্যই যখন সময় 6 মিনিট হয়েছে তখন কাজটা সবেমাত্র শেষ করলো কে? বি কাজটা শেষ করলো। এইবার আমাদের লাগবে তো 24 ইউনিট, আছে তো 21 ইউনিট, তাহলে আর কত ইউনিট পড়ে থাকবে? অবশ্যই আর পড়ে থাকবে 3 ইউনিট কাজ, কিন্তু আর পড়ে থাকবে কত ইউনিট করতে হবে? আর 3 ইউনিট কাজ আমাকে করতে হবে। আমার প্রশ্ন, এই 3 ইউনিট কাজটা করতে কে আসবে? অবশ্যই এ আসবে, কারণ বি তো কাজ কমপ্লিট করেছে এতটা। আর এর পরে যে কাজ করতে আসবে সে কিন্তু এ এবার কাজ করতে আসবে। কিন্তু একটু ভালো করে মাথা খাটাও, এ কিন্তু 1 মিনিটে বা 1 মিনিটে 4 ইউনিট কাজ করতে পারবে, কিন্তু আমার তো 4 ইউনিট লাগবে না, আমার তো 3 ইউনিট লাগবে। আরে 3 ইউনিট কাজ করতে কতটা সময় লাগবে? অবশ্যই তুমি করবে যে 3/4 মিনিট সময় লাগবে এ যদি কাজটা করে। কি বললাম? ক্লিয়ার? আমি কি বললাম ঘটনাটা বুঝতে পেরেছো? এবার এটা করতে গেলেও তুমি জানো যে, আমরা যেটা জানি যে কি জানি, এটা বলো তো, যে ওয়ার্ক সমান টাইম ইনটু এফিসিয়েন্সি, আর টাইম সমান তুমি জানো ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, হ্যাঁ কি না? তাহলে আমি দেখতে পাচ্ছি এ কিন্তু এই বি এর পরে এবার কে আসবে? এ আসবে। কিন্তু এ টোটাল যে এখানে দেখো আমাদের লাগবে 3 ইউনিট, কিন্তু এ দেখো 1 মিনিটে 4 ইউনিট কাজ করতে পারে, আমাদের তো 4 ইউনিট কাজ লাগবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা কভার করতে পারলাম। ক্লিয়ার? তাহলে দেখো এখানে টোটাল কতটা সময় লাগবে। টোটাল দেখো এখানে টোটাল লাগছে 6 মিনিট সময়, আর এখানে লাগছে 3/4 মিনিট সময়। তাহলে অ্যাকচুয়ালি সময় লাগবে 6 প্লাস 3/4, এই এত মিনিট সময় লাগবে, হ্যাঁ কি না? আর এটাকে আমি লিখতে পারি 6 পূর্ণ 3/4 মিনিট সময় কিন্তু লাগছে। তাহলে অ্যাকচুয়াল আমাদের অ্যান্সার কত হবে? অপশন এ হবে রাইট অ্যান্সার, 6 পূর্ণ 3/4 মিনিট তোমাদের রাইট অ্যান্সার। অল্টারনেটিভ মেথড নিয়ে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কটা ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম। অল্টারনেটিভ মেথড নিয়ে ঠিক টাইম অ্যান্ড ওয়ার্ক ঠিক যেরকম ভাবে কাজ করে, এখানেও কিন্তু পাইপ অ্যান্ড অর্থাৎ নল চৌবাচ্চার অঙ্কটাও কিন্তু অনেকটা একই রকম, 90% কিন্তু সেম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা 2 নম্বর অঙ্কটা অ্যাপ্লাই করব। দেখো 2 নম্বর অঙ্কটা করা যাক। তো 2 নম্বর অঙ্কটা কি বলছে একটু দেখা যাক। দেখো বলছে 3টি পাইপ এ বি সি একত্রে একটি ট্যাঙ্কে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দারুণ ভাবে মাথায় ঢোকাতে হবে। কি বলছে ভালো করে বোঝো। আমি বলছি এ বি এবং সি এরা একত্রে যদি আমরা যদি কাজ করে, আমি বলবো কি বলছে এবিসি, হ্যাঁ টোটাল 6 ঘন্টা সময় লাগবে। কত না 6 আওয়ার টাইম কিন্তু লাগাচ্ছে, অসুবিধা নেই। 2 ঘন্টা পরে সি পাইপটাকে বন্ধ করে দেওয়া হলো এবং এ বি আরো 7 ঘন্টা টাইম নিল ওই ট্যাঙ্কটাকে ভর্তি করতে। তাহলে আমার প্রশ্ন, যদি সি কে একা খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি করবে? হ্যাঁ কি না? দারুণ প্রশ্ন, ভালো করে ভাবো। আমি বলছি এ বি সি 3 জনে কাজ করছে, 2 ঘন্টা পরে সি পাইপটাকে বন্ধ করে দেওয়া হলো। আমি বলছি ধরো এ বি সি 3 জনে যদি কাজ করে তাহলে টোটাল কাজ তো 6 ঘন্টা, তারা 6 ঘন্টায় সমস্ত কমপ্লিট করে ফেলছে তো 3 জনে। তাহলে আমি বলছি যে 6 ঘন্টায় আমি ধরছি টোটাল কাজ যদি 1 অংশ হয়, আমি বলছি তারা 6 ঘন্টায় 1 অংশ কাজ কিন্তু করতে পারে। আমরা যদি টোটাল কাজটাকে 1 অংশ ধরি তাহলে 6 ঘন্টায় বলছে সমস্ত কাজ করছে তারা একত্রে, তাহলে একত্রে 6 ঘন্টায় 1 অংশ কাজ কিন্তু করতে পারছে। ভালো করে বোঝো। এবার কি করছে বলছে 2 ঘন্টা পর সি ছেড়ে চলে যাচ্ছে, তাহলে 6 ঘন্টায় তারা যদি 1 অংশ কাজ করে, 2 ঘন্টা পরে সি ছেড়ে চলে যাচ্ছে, তার মানে 2 ঘন্টা পর্যন্ত এবিসি একসঙ্গে কাজ করেছে। তাহলে এবিসি একসঙ্গে 2 ঘন্টায় কতটুকু কাজ করেছে সেটা আমি দেখে নিই। তাহলে 2 ঘন্টায় কাজ করবে 2/6, তার মানে
1/3 কাজ কিন্তু করে ফেললো 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় যদি এবার বলছে 2 ঘন্টা পরে সি কিন্তু ছেড়ে চলে যাচ্ছে, তাহলে সি যদি ছেড়ে চলে যায় এখন কাজগুলো কে করবে, বাকি কাজটা কে করবে বলছে এ আর বি মিলে করবে। আমার প্রশ্ন কতটুকু কাজ বাকি আছে, দেখো 1/3 কাজ যদি হয়ে যায় তাহলে অবশ্যই কাজ বাকি থাকবে কত, এই যে 2/3 কাজ এখনো রিমেনিং, মানে এখনো বাকি আছে কত কাজ, এই 2/3 কাজ কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। বলো ভালো করে, বোঝা গেল? এই 2/3 কাজটা কে করবে, এই 2/3 কাজটা কিন্তু এ আর বি মিলে করবে। এবার এ আর বি মিলে যখন এই 2/3 কাজটাকে করছে, তাহলে এই যে 2/3 কাজটাকে কে করছে, এ আর বি করবে। এ আর বি যখন 2/3 কাজটাকে করছে তখন সে কিন্তু আরো 7 ঘন্টা সময় বেশি নিচ্ছে। কতক্ষণ সময় বেশি নিচ্ছে, আরো 7 ঘন্টা সময়, মানে এই 2/3 কাজটা করতে তাদের আরো 7 ঘন্টা সময় লাগছে, ওটাই তো বলছে। তাহলে অবশ্যই যদি এ আর বি সমগ্র কাজটা করতো তাহলে কত অংশ সময় লাগতো, দেখো 3 × 7/2 মানে হচ্ছে 3×7=21/2 ঘন্টা আরো কিন্তু সময় লাগতো। অর্থাৎ যদি এ আর বি তারা দুজনে মিলে কাজটা করত তাহলে কিন্তু 21/2 ঘন্টা সময় লাগতো। ভালো করে বোঝো। তাহলে এবার আমরা সেই আগের নিয়মে চলে আসি যে এ বি সি সমগ্র কাজ করতে 6 ঘন্টা সময় লাগাচ্ছে, আর যদি এ আর বি সমগ্র কাজটা করে তাহলে 21/2 সময় লাগাচ্ছে। যদি এ আর বি সমগ্র কাজটা করে তাহলে 21/2 ঘন্টা সময় লাগাচ্ছে। এবার এদের যে এলসিএম ওটাই তো হবে টোটাল ওয়ার্ক, হ্যাঁ কি না? এদের এলসিএম কি করে করতে হয় না, উপরগুলোর লসাগু করতে হয় এবং নিচগুলোর গসাগু করতে হয়। মানে অ্যাকচুয়ালি এটা কেমন আছে, এটা আছে 6/1 এবং আছে 21/2। যদি এই ভগ্নাংশগুলোর যদি এলসিএম নিতে হয় কেমন করে নেব, ওপরটার এলসিএম নেব, তাই না? 6 আর 21, বোঝা গেছে কি বললাম? 3 × 14 = 42, মানে 42/2 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 21। আর অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক তুমি কত পেয়ে যাচ্ছ, 21 ইউনিট আমাদের টোটাল ওয়ার্ক কিন্তু করবে। তাহলে টোটাল ওয়ার্ক যদি 21 ইউনিট হয়ে থাকে তাহলে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এরা তিনজনের এফিসিয়েন্সি একত্রে কত, 21কে 6 দিয়ে ভাগ করে দাও মানে 21/6। আর এ আর বি এদের দুজনের এফিসিয়েন্সি কত হবে, তুমি 21কে ভাগ করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ 2। তাহলে এ আর বি এর হচ্ছে 2 ইউনিট, আর এ প্লাস বি প্লাস সি এদের একসঙ্গে হচ্ছে 21/6 ইউনিট। তাহলে দেখো এ আর বি এর যদি 2 ইউনিট হয় আর এদের তিনজনের যদি 21/6 হয়, তাহলে যদি শুধু সি, তাহলে সি বার করতে বলছে, তার মানে কি সি এর এফিসিয়েন্সি কি করে বার করব, 21/6 থেকে এটাকে বিয়োগ দিয়ে দাও, তাহলে হচ্ছে 21 - 12/6, তাহলে কত হবে, এখানে হবে 9 আর এখানে 9/6 মানে 3 × 3 = 9 আর 3 × 2 = 6, মানে সি এর এফিসিয়েন্সি হয়ে গেল 3/2। অর্থাৎ এই সি 1 ঘন্টায় 3/2 ইউনিট কাজ করতে পারে। তাহলে 21 ইউনিট কাজ করতে সি এর কত টাইম লাগবে, 21/3/2 করে দাও, তার মানে উল্টে দিলে 2/3 আসবে, 3 দিয়ে কাটাকুটি করো 7 আসবে, 7 × 2 = 14। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 14 ঘন্টা সময় কিন্তু লাগবে। বুঝা গেল? ডিটেলসে করা হলো বলে এত ইউনিটটা এত বোঝানোর সময় ছিল, তো বোঝাতে বোঝাতে এত সময় লেগে গেল, কিন্তু অঙ্কটা খুব ইজি এবং খুব ছোটভাবে কিন্তু অঙ্কটা করা যায়, একটু ভাবতে হবে, এটাই যা। ঠিক আছে, আচ্ছা আমরা এবার চলে আসবো আমাদের নেক্সট অঙ্কে। নেক্সট যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে অপশন সি বা 3 নম্বর অঙ্ক। দুটি নল এ ও বি কোনো ট্যাঙ্কে যথাক্রমে 15 ঘন্টা এবং 2 ঘন্টায় ভর্তি করতে পারে। খুব ভালো করে বুঝবে, আমি বলছি এ করবে 15 ঘন্টায় ভর্তি এবং বি সেটাকে করবে 20 ঘন্টায় ভর্তি, কোনো অসুবিধা নাই। সি পাইপ ট্যাঙ্কটাকে 60 ঘন্টায় খালি করে। এই যে সি এখানে আমি কি করছে, ট্যাঙ্কটাকে খালি করছে কত, 60 ঘন্টায়। তাহলে অ্যাকচুয়ালি যদি আমাদের প্রশ্ন হয়
যে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কত, আমরা তখন এখানে কি করব, এলসিএম নিতে হবে। তাহলে 120, এদের এলসিএম কত হবে, 120, হ্যাঁ কি না? তাহলে এবার আমি দেখতে পেলাম যে 120 হচ্ছে এদের এলসিএম। তাহলে দেখা যাক এদের এফিসিয়েন্সি কত। এর এফিসিয়েন্সি হচ্ছে 8, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 6 এবং সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এবার আমি এইটাকে মাইনাস করব, কেন বলো তো? কারণ সি এই যে নলটা এ কিন্তু ভর্তি করছে না, এ কি করছে, খালি করছে। তাহলে এ কি করছে, খালি করছে, মানে জলটাকে এ খালি করবে। কত ইউনিট হারে খালি করবে, প্রতি ঘন্টায় 2 ইউনিট। তাহলে টোটাল আমি যদি বলি আমাদের 120 ইউনিট কিন্তু কি হচ্ছে, টোটাল আমাদের 120 ইউনিট টোটাল আছে, ঠিক আছে? তাহলে ট্যাঙ্কটা টোটাল কত ইউনিট রয়েছে, 120 ইউনিট কিন্তু রয়েছে। এবার আমাকে বলছে যে এ কতটা পূর্ণ করবে, এ 1 ঘন্টায় পূর্ণ করবে 8 ইউনিট জল, বি 1 ঘন্টায় পূর্ণ করবে 6 ইউনিট জল এবং সি 1 ঘন্টায় খালি করবে 2 ইউনিট জল। তাই এখানে কিন্তু দুইটাকে আমরা নেগেটিভে শেষ করলাম। তাহলে অ্যাকচুয়ালি 1 ঘন্টায় কতটা ট্যাঙ্ক ভর্তি হচ্ছে দেখা যাক, 1 ঘন্টায় কতটা ইউনিট ভর্তি হচ্ছে দেখা যাক। দেখো 1 ঘন্টায় ভর্তি হচ্ছে কত, 6 আর 8 14 থেকে 2 বাদ দাও, তার মানে 12 ইউনিট না, হ্যাঁ কি না? তাহলে এই 12 ইউনিট কিন্তু কি হচ্ছে, এই 12 ইউনিট কিন্তু 1 ঘন্টায় ভর্তি হচ্ছে 12 ইউনিট। কিন্তু ভালো করে বোঝো, তাহলে 1 ঘন্টায় যদি 12 ইউনিট খালি হয় বা ভর্তি হয়, তাহলে 120 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে, 12 দিয়ে কাটাকুটি করে দাও, অবশ্যই 10 ঘন্টা সময় কিন্তু এখানে লাগছে, হ্যাঁ কি না? তাহলে কত সময় লাগবে, কারণ এটা কি করে হলো, টি সমান কি জানি, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক তো 120,